সারাদিন সারাদিন ঘরে থাকবো সেটা বাপা বাড়ি আমি বসে লোকের ঘরে মানুষ নেই লোকের ঘরে মানুষ নেই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে তো চলে আসলাম একটা নতুন ব্লগ। তো আজকে না কালকে বিকেলবেলায় এসেছি মামা বাড়িতে। আর মামা বাড়ি এসেছি, তো মামা বাড়িতে এসে প্রায় 3 বছর মতো পরে মামার বিয়েতেই লাস্ট এসেছিলাম। তো আজকে রান্না করছি পটল চিংড়ি। আজকে রান্না হবে মোট দুটো তরকারি, পটল চিংড়ি আর টক। তো এখন আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি, আর ওদিকে মিক্সারে আদা রসুন একটু টমেটো পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি, তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়েও একটু পেস্ট করে নিয়েছি। তো রান্নাটা হতে থাক, রান্নাটা করতে করতে আমরা একটু গল্প করি। তো আজকে প্রায় 3 বছর পরে মামার বাড়িতে এলাম। শেষবার এসেছিলাম মামার বিয়ের সময়। তো মামার বিয়ের সময় শেষবার আসলে কি হবে, মামার বিয়ের আগে প্রায় 4-5 বছর মামা বাড়ি যাইনি। তারপরে মামার বিয়েতে গেছিলাম, 3 দিন বোধহয় ছিলাম, তারপরে আবার চলে এসেছিলাম। মামার বিয়ে হয়ে গেলেও কী হবে, আন্টি এখানে থাকে না। আন্টি তো পুলিশের চাকরি করে, তাই জন্য যেখানে চাকরি করে সেখানেই থাকে। আর মামা বাড়িতে থাকে, কিন্তু ওই আসা যাওয়া করতে থাকে, তাই জন্য দাদু দিদি তো সবসময় ঘরে একা থাকে। মামা চেষ্টা করে প্রায় সময় বাড়িতেই থাকার জন্য। আর দাদু দিদার তো বয়স হয়েছে, দাদু দিদা তাই জন্য একা, তাই জন্য কাউকে পেলে খুব সহজে ছাড়তে চায় না, বলে আমার এখানে থাক, কারণ কেউ নেই, একা একা থাকে সব সময়। সেই জন্য আমার বাড়ির এলাকাটা না আগের মতোই প্রায় আছে, সেই মাঠের পর মাঠ, গাছের পর গাছ, তারপরে পাড়া, গ্রামীণ গ্রামীণ ব্যাপারটা খুব আছে এখনো, যেটা আমাদের এখানে প্রায় নেই। আমরা খুব মিস করি ওই দিনগুলোকে। মামার বাড়ির এলাকাটা এখনো এরকম গ্রামীণ গ্রামীণ থাকার কারণ হচ্ছে, আজ থেকে প্রায় 8-10 বছর আগে, মানে 2006-07-এর দিকে সবাই জেনে থাকবেন কি নন্দীগ্রামের সেই ভয়ঙ্কর যুদ্ধ। তবে নন্দীগ্রাম তো শুধু একটু জায়গা নয়, অনেকটা জায়গা জুড়ে, আর সেই জায়গার মধ্যে পড়েছিল আমার মামা বাড়ির এলাকাটাও। তো মামার বাড়িতেও সেই সময়, মানে মামার বাড়িটাও সেই সময় ভেঙে দেওয়া হয়ে গেছিলো, মানে একদম কিছুই ছিল না। মামার দাদু দিদারা থাকতো একটা মানে ছোট্ট কুঁড়ে ঘরে। তো এটা অনেক বছর তাও পরে, তখন তারা মারামারির সময় প্রায় 2-3 বছর ছিল ঘর ছাড়া ওখানকার। প্রায় ওই জন্য ওই এলাকাটায় এখনো অনেক ঘর আছে যেগুলোতে মানুষ নেই। ঘরগুলো এমনি পড়ে আছে, জায়গাগুলো এমনি পড়ে আছে, ঘরগুলোতে লতা পাতা একদম ভর্তি হয়ে, দেখলে এখন মনে হয় একসময় কী ছিল আবার কী হয়ে গেল। রান্নাটা বসিয়ে আমি দেখাবার চেষ্টা করবো মামার বাড়ির সেই আগের কুঁড়ে ঘরটা। এখন এখানে যে এই ঘরটা আছে, এই ঘরেই আগে ছিল, মানে মারামারির আগে ছিল আমার মামা দাদুর বানানো এত সুন্দর, মানে অনেক বড় একটা ঘর, মাটির ঘর, খুব বড় ছিল। তখনকার যুগে আমার দাদুর ঘরটা ভীষণ বড় ছিল। তারপরে যে মারামারির সময় তো ভাঙিয়ে পড়ে একটা ছোট করে ঘরে ঘরে গিয়েছি আগে। তারপরে মামা চাকরি পাওয়ার পরে এই ঘরটা বানিয়েছে নতুন করে, দাদুও মানে সবাই মিলেমিশে বানিয়েছে। রান্নাটা বসে দিয়ে দেখানোর চেষ্টা করবো সেই দাদুদের সামনে। আসলে এত রোদ গরম, তাই জন্য ঘর থেকে আর বেরোতে ইচ্ছা হচ্ছে না। আমার দাদু দিদার 3জন মেয়ে আর 2জন ছেলে। আমার মা হলো বড়, তারপরে আমার আছে একজন মাসি, তারপরে একজন মাসি, তারপরে আমার বড় মামা, তারপরে ছোটো মামা। ছোটো মামা তো কলকাতাতে থাকে, আসেই না বলতে গেলে, খুব কম আসে আর খুব কম দিনের জন্য আসে, তাই জন্য ওকে ঘরের সদস্য বলে কেউ ধরেই না, কারণ খুব কম আসে। তো ওই মারামারির সময় মামারা তখন স্কুলে পড়তো, আমরাও তখন অনেক ছোট, ছোটো মাসিও তখন ছোটো ছিল। মার বিয়ে হয়ে গেছিলো, ছোটো মাসি মেজো মাসির বিয়ে হয়ে গেছিলো, কিন্তু ছোটো মাসি তখন বিয়ে হয়নি, তখন মাসি কলেজে পড়তো। তো সেই সময় থেকে যে যার হোস্টেলে আলাদা আলাদা জায়গায় থাকতে থাকতে, ছোটো মামাও আলাদা জায়গায় এইভাবে পড়াশোনা করতে করতে সেই যে কলকাতায় গেছে, এখন খুব কম বাড়ি আসে।
তাই জন্য ওকে পরিবারের সদস্য বলে গণ্য করাই হয় না। ও খুব কম আছে, আমাদের সঙ্গে তো দেখা প্রায় আজকে কত বছর হয়েই নেই। আমি সেখানে রান্না করে খাটে খাটে মরি আসে ফোন আর নিয়ে বড় বসে মামা তো আমাদের আসে সঙ্গে বড় সবসময় আমার ঘরে যায়, হলো মামার ঘর। আমরা আসি, আমাদের এটা সঙ্গে হলো আড্ডা দিচ্ছে, তাই জন্য বড় এটা হলো আমার দাদু মামাকেই দিদার ঘর। আমরা একমাত্র মামা এই বলে জন্যই জানি। অবস্থা। আর আর ওইদিকে আছে মামার উপর সঙ্গে আমাদের যাচ্ছি সম্পর্ক সামনে যাই ভীষণ ভালো, একদম বন্ধুর মতো। এটা তো হলো চলো সামনে আমি ঘরটা মামা এখন এই বাড়িটা অবস্থা একবার কারণ ঘুরে ঘরে দেখাই। গোছানোর মতো কেউ নেই। এটা হলো সামনে ওই যে সামনে ছোট্ট কুড়ে ঘরটা দেখা যাচ্ছে, ওইখানেই আমার মামা দাদুরা আগে থাকতো। তারপরে মামা চাকরি পাওয়ার পরে এই রিসেন্ট 3-4 বছর হলো ঘরটা বানিয়েছে, তাও এখনো ফুল কমপ্লিট হয়নি। আর আন্টি যেহেতু বাড়িতে থাকে না, দাদু দিদা একাই থাকে, তাই জন্য ঘরটাও সেভাবে গোছানোর কেউ নেই, তাই জন্য এই অবস্থা। তবুও আমার দিদা অনেক পরিষ্কার করে রেখেছে, আর অনেক পরিষ্কারও আমার দিদা। এটা হলো দিদার ঠাকুর ঘর। সারাদিন এই ঘর দর মুছামুছি করেই দিন কাটিয়ে দেয়। আসবো বিকালবেলা। এরিয়াটা দেখানোর চেষ্টা করবো, এই ভালো করে নেওয়া হয় না আসলে, এত রোদ গরম, তাই জন্য পেছন দিকগুলো একদম অনেকগুলো ঘর আছে যেগুলো ভাঙা ভাঙা, যেগুলোতে এখনো লোক নেই। তো অনেক রান্নাটা এখানে এসে দেখি রান্নাটা হয়ে গেছে, কথা বলতে বলতে দেখি রান্নাটা হয়ে গেছে। তো এবার পটল চিংড়িটা হয়ে গেছে, এবারে রান্না করব টক। তো আমি যেভাবে টক রান্না করব, কাদের কাদের বাড়িতে এভাবে টক রান্না করা হয় আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু, কারণ উড়িষ্যাতে কিন্তু এভাবে টক হয়ই না, আর ওরা জানেও না যে এভাবে কোনো টক হয়। আমি যাদের যাদের রান্না করে খাইয়েছি তারা মানে প্রত্যেকে বলেছে এটা আবার কী টক, তো ওরা তো টক বলে না, খট্টা বলে, তাই জন্য ওরা কেউ জানে না। তো তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এরকম টক হয় কমেন্ট করে জানাবে। আমার মেয়ের একটা মাছ, দাদুর একটা মাছ, আর দিদার, আমরা দুজন তো মাছ খাই না, তাই জন্য আমাদের মাছটা দিলাম, আর তার উপরে টকের মাছটা একেবারেই খাই না। প্রচণ্ড গরমে রান্না করতে করতে আমার অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে, ভাবছি কখন রান্না শেষ হবে আর কখন স্নান করব। আর হ্যাঁ, একদম বলাই হয়নি, মামার একটা ছোট্ট মেয়েও আছে, 2-1.5 বছরের বছর। আর ওই কেলিটাতে ছিল তারই পাওয়া খিচুড়ি কাটা, স্কুল থেকে খিচুড়ি। আমি দেখছি এই খিচুড়িটা এখন কে খাবে, কেউ তো খাবে না, কী আর হবে। দাদু দিদা বলছে, দিদাকে বলছি ফ্রিজে রেখে দাও, পরে তুমি খেয়ে নেবে। তা আমার মায়ে বারবার এসে জিজ্ঞেস করছে, মা চিকেন করো না, চিকেন করো না, কী রান্না করছো। আর দাদু দেখেছি ব্লেড দিয়ে এমনি এমনি গোবদাড়ি কেটে দিচ্ছে। তারপরে তো সেই মঞ্জক দাদু দিদা কীভাবে কথায় কথায় ঝগড়া লেগে যায়। কি নোংরা বাক্য। সারাদিন সারাদিন ঘরে থাকি, ওর সাথে বাক্য বেরিয়ে বসে জীবন লোকের ঘরে মানুষ নেই। বাক্য করা মানে ওর সাথে তো মানে ঝগড়া, ওই জন্য মুখ দেখি ওই জন্য ঠিক মুখ ফুটাই কি ঝগড়া করি টাকা বাড়িতে পড়ে গেল। বলো পটল চিংড়ি কেমন লাগছে? দাদু কেমন লাগছে? তোর খুব কম দাদু কেমন লাগছে বলো? ভালো দিদা এক বাক্যে বোঝাও কেমন লাগছে? আমাকে সবটা খাওয়া যায় বাবু কেমন লাগছে? খাওয়ানো একটু। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে হাজির, আমরা একটা তরমুজ কেটে খেয়ে নিয়েছি, তারপরে মনে হলো একটু ব্লগ করা হয়, তাই জন্য বসে আছি। তারপরে রাত্রি হয়ে গেছে, ওরা আবার রাত্রে রান্নার জন্য সবজি কাটছে, বোনের রান্না হয়ে গেছে চিকেন ঘুগনি। এখন খাওয়া দাওয়ার পালা, আমরা খাবো। অনেক রাত হয়ে গেছে, মামা তো আজকে বাড়ি আসবে না, তো টাটা।